আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। বৃষ্টিতে তো প্রকৃতি একদম ঠান্ডা হয়ে গেল। আসো তোমাদের এই ঠান্ডা মন মানসিকতা নিয়ে আমরা নতুন একটা টপিক শুরু করি, যার নাম হচ্ছে ফেব্রুয়ারি 1969। ঠিক আছে, তো তোমরা খুব দ্রুত জয়েন হয়ে যাও আজকের এই টপিকটা পড়ার জন্য। আমি তোমাদের সামনেই আছি, আমি একটু দেখি তোমরা জয়েন হচ্ছে কিনা। ওকে, আমি একটু সাউন্ডটা চেক দিয়ে ফেলি। ওকে, ইয়ারফোনই তো লাগাই নাই রে। আচ্ছা, সমস্যা নেই। ওকে, হ্যাঁ, আই থিঙ্ক এবার কোনো প্রবলেম নাই। এবার সবকিছু ঠিকঠাক আছে। আমিও চলে আসলাম তোমাদের সামনে। আজকে আমরা ফেব্রুয়ারি 1969 পড়বো, ঠিক আছে? আহ ঠিকঠাক আছে, আমিও চলে আসলাম তোমাদের সামনে। আজকে আমরা ফেব্রুয়ারি 1969। তো যাই হোক, আমরা শুরু করে দিই পড়াটা। আর হুম, আমরা পড়াটা শুরু করে ফেলি এখন। এই যে পড়াটা আমরা পড়ছি না, হুম, তোমাদেরকে আমি বলি, সেটা হচ্ছে আহ, আমরা যদি একটু খেয়াল করি যে আমাদের FTEBI, আমাদের এই যে ওয়েবসাইটটা, হ্যাঁ, এই যে এখানে, হ্যাঁ, দেখো একটু খেয়াল করো। এই যে তোমাদের এক্সাম যে প্লেলিস্টটা না, আমি সব ওপেন করে দিছি তোমাদের এক্সাম প্লেলিস্টটা। বাংলা, বাংলা এক্সাম সব ওপেন, অর্থাৎ শর্ট সিলেবাসে এইচএসসি 25 ব্যাচের যা যা আছে সবকিছু ওপেন করা, সবকিছু ওপেন করা, সব ওপেন করা। আমার পথ, মানব কল্যাণ, মাসি পিসি, 52 দিনগুলো, এই তো 7টা ওপেন করা। হ্যাঁ, আচ্ছা, এদিকে দেখো সোনার তরী, প্রতিদান, বিদ্রোহী, তাহারই পরে মনে, ফেব্রুয়ারি 1969, আজকে পরীক্ষাটা দিয়ে ফেলো। আর 18 বছর বয়স, আমি কিংবদন্তির কথা বলছি, 7টাই ওপেন করা। এখন এটা তো পাবলিক হয়ে গেছে, তাই না? তোমরা তো পরীক্ষা দিতে পারবা ওপেন। এটা আমি আগের ইবিআই দের সাথে শেয়ার করছি। এখন যেটা হবে, তোমাদের 2 লেয়ারের সাথে আরো 3টা লেয়ার যুক্ত হবে, যে লেয়ারটা কোর্সের 2 থেকে 3 মাস পর আবার ওপেন করে দিব। তার মানে পরীক্ষা একাধিক থাকবে। এখানে ধরো কলেজ একটা আছে, ওখানে দিয়ে দিব কলেজ আরেকটা, কলেজ এক্সাম 2, কলেজ এক্সাম 3, ভার্সিটি এক্সাম 1, ভার্সিটি এক্সাম 2, ভার্সিটি এক্সাম 3। এভাবে করে তোমার চ্যাপ্টার ভিত্তিক, সাবজেক্ট ভিত্তিক পরীক্ষার ব্যবস্থাটা থাকবে। এবং মেগা যে মডেল টেস্ট গুলো হবে, সেগুলোতে একসাথে 1 মাসে যা যা পড়াইছি সেগুলোর উপরে টেস্ট পেপার কিংবা কোনো কোয়েশ্চেন ব্যাংক থেকে কোয়েশ্চেন করবো না, সেগুলো আমরা নিজেরা জেনারেট করে কোয়েশ্চেন করবো। তো এগুলো সব ওপেন আছে, তো তোমাদের যখন ইচ্ছা হবে তোমরা পরীক্ষা দিতে পারো। আর আরো লেয়ার অ্যাড হবে, এটা আগে থেকে জানাই রাখলাম। আহ ঠিক আছে, তো আজকে আমরা পড়াটা শুরু করবো কি, ফেব্রুয়ারি 1969। তো এই যে ফেব্রুয়ারি 1969 কবিতাটা, চলে আসো তোমরা। ওকে, আজকে শেষ হয়ে যাবে পুরাটা, হ্যাঁ, 2 ঘন্টা লাগবে। দেখো, 28 লাইনের একটা কবিতা। আর এই কবিতা রাজনৈতিক প্রেক্ষাপটের কবিতা। এবং তোমাদেরকে আমি একটা সাজেশন দিই, যাদের আহ পরীক্ষাটা সামনে, কি বলে, আহ আহ, ওর নাম কি, এয়ার ফাইনাল বা এই ধরনের যদি কোনো পূর্ণাঙ্গ পরীক্ষা থাকে, তবে তোমরা দয়া করে একটু খেয়াল রাখো, এটা পড়বা, অপরিচিতা। যারা শর্টকাট করতে যাচ্ছ, অপরিচিতা, এটা পড়বা, হ্যাঁ। আমার পথ, আমার পথ, ওকে। 52 দিনগুলো, 52 দিনগুলো, এইটা পড়বা। এবং সাথে রেইনকোট, রেইনকোট, এটা পড়বা। এগুলা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, এগুলা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, যেগুলা থেকে সৃজনশীল হবেই। অ্যাটলিস্ট তোমরা এগুলা থেকে 3টা সৃজনশীল কমন পাবা, ওকে। আর যারা হচ্ছে কবিতা চাচ্ছ, তাদেরকে বলি সোনার তরী,
সোনার তরী বিদ্রোহী, সোনার তরী বিদ্রোহী, ফেব্রুয়ারি 1969, ফেব্রুয়ারি 1969। আর আমি কিংবদন্তি, আমি কিংবদন্তির কথা বলছি। এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। তো এই সাজেশনটা তোমরা এইচএসসি পর্যন্ত ফলো করতে পারো। যে এখান থেকে তোমাদের নর্মালি কি থাকে বলতো, যে গদ্য থেকে 4টা থাকে না, তো এগুলা থেকে অ্যাটলিস্ট 3টা তুমি কমন পাবাই, অ্যাটলিস্ট। হ্যাঁ, তুমি এই 4টা থেকে 3টা কমন পাবাই। আর এখানে দেখো এই সাজেশনে যেগুলো একদম খুব ইম্পর্টেন্ট টপিক, ওর ভিতরে ফেব্রুয়ারি 1969 আর এই যে 52 দিনগুলো, এগুলা কিন্তু আমরা পড়ছি। এগুলা কি আমরা পড়ছি ফেব্রুয়ারি, আজকে পড়বো, তাই এটা খুব ইম্পর্টেন্ট একটা কবিতা। এখন এই কবিতা যদি আমাদের পড়তে হয়, চলো আমরা পড়াটা শুরু করি। তোমরা কি রেডি আছো? হ্যাঁ, তোমরা কি রেডি? একটু কমেন্ট করে জানাও যে আমরা রেডি আছি। নেটওয়ার্ক, নেটওয়ার্কে কি সমস্যা? নেটওয়ার্কে কি সমস্যা? নেটওয়ার্ক তো ঠিক আছে রে। হ্যাঁ। ওকে। হ্যাঁ, শর্ট সিলেবাসে আছে। আমি তো আগে শর্ট সিলেবাসই পড়াবো, বুঝতে পারছো? আগে তো আমি তোমাদেরকে শর্ট সিলেবাসই পড়াবো। রেডি? ওকে, মনোযোগ দিও, হ্যাঁ, একটু কষ্ট করে মনোযোগ দিও, পুরোটা শেষ হয়ে যাবে। দেখো, আহ এই যে এখানে কবিতার ব্যাখ্যা দেওয়া আছে, এটা আমি তোমাদেরকে দিয়ে দিব, এই গাইড টেস্ট পেপারের অংশ, এটা নিয়ে আমার কোনো নেই। এখান থেকে পড়াটা শুরু হবে। দেখো, এই যে আমরা কার সম্পর্কে পড়ছি? শামসুর রহমান। তো এই শামসুর রহমান সম্পর্কে অনেক কিছু তোমাদের লিখতে হবে। যেমন শামসুর রহমানকে বলে প্রতিবাদী কবি। তাকে কি বলে? তাকে বলে প্রতিবাদী কবি, এটা তার উপাধি। ঠিক আছে? প্রতিবাদী কবিকে শামসুর রহমান, বিদ্রোহী কবিকে কাজী নজরুল ইসলাম, প্রথম বিদ্রোহী কবিকে মাইকেল মধুসূদন দত্ত, এবং তরুণ বিদ্রোহী কবিকে তোমরা সবাই জানো, তার নাম কি? সুকান্ত ভট্টাচার্য। এখন এই যে প্রতিবাদী কবি, তাছাড়াও তার নাম আরেকটা আছে। তার নাম কি জানো? প্লাস তাকে আমরা নাগরিক কবি বলবো, নাগরিক কবি, এটাও তার আরেকটা সাহিত্যের উপাধি, নাগরিক কবি, কারণ তিনি নগর জীবনের দুঃখ যন্ত্র কষ্ট এগুলা নিয়ে লিখতে অনেক। এছাড়াও তাকে আমরা বলতে পারি শহুরে কবি, শহুরে শহুরে কবি, মানে শহর কেন্দ্রিক তার লেখালেখি থাকতো। এই কবিতাটা দেখলে তোমরা বুঝতে পারবা। এগুলা হচ্ছে তার উপাধি। শামসুর রহমানকে আমরা, তার ডাক নাম ছিল বাচ্চু। তার ডাক নাম কি ছিল? বাচ্চু। এটা একটু মনে রেখো, বাচ্চু এটা ছিল হচ্ছে তার ডাক নাম। ঠিক আছে, তার ডাক নাম ছিল বাচ্চু। এইবার একটা জিনিস দেখো, তার একটা সাহিত্য ছদ্মনাম ছিল। ছদ্মনাম, ছদ্মনাম, এটাকে বলা হয় ছদ্মনাম, যেটাকে ইংরেজিতে বলি স্টেজ নেম। কি বলি? স্টেজ নেম। অর্থাৎ সাহিত্যিক যারা ছিল, তারা নিজেদের একটা নাম রাখতো। ঠিক আছে? তো তিনি এক এক সাহিত্যিক বিভিন্ন কারণে বিভিন্ন ছদ্মনাম নিজেকে দিছে। যেমন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কমলাকান্ত নাম দিছে নিজেকে। রবীন্দ্রনাথ ঠাকুর ভানু সিংহ ঠাকুর বা ভানু সিংহ বলে আমরা তাকে চিনি। যেমন নজরুল ইসলাম ব্যাঙাচি নামে অনেক কিছু লিখছে। আর ইনার সাহিত্য ছদ্মনাম হচ্ছে মজলুম, মজলুম, মজলুম আদিব, মজলুম আদিব, হ্যাঁ, বা বিপন্ন লেখক, বিপন্ন লেখক। তার বিখ্যাত, অন্যতম বিখ্যাত একটা কাব্যগ্রন্থ আছে বন্দি শিবির থেকে। বিখ্যাত, খুবই বিখ্যাত একটা কাব্যগ্রন্থ আছে, যেটার নাম কি? যেটার নাম হচ্ছে বন্দি শিবির থেকে। একটু মনে রেখো, হ্যাঁ, বন্দি শিবির থেকে। যেমন এখানে আমি তোমাকে বলি, এই যে বন্দি শিবির থেকে, যা বলছি সব লাগবে, হ্যাঁ। বন্দি শিবির, বন্দি শিবির থেকে,
এই বন্দি শিবির এটা কি একটা কবিতার বই। এটা কি? এটা একটা কবিতার বই। হ্যাঁ, তার লেখা কবিতার বই। যে কবিতার বইটা 1972 সালে প্রকাশ পায়। এই বইতে তার নাম ছিল হচ্ছে মজলুম আদিব। এই বইতে তার নাম ছিল হচ্ছে মজলুম আদিব। মনে রেখো একটু, ঠিক আছে? মজলুম আদিব। এবং তোমরা যদি মার্কেটে যাও, এই বইটা তার অন্যতম বিখ্যাত। এই বইগুলা তাকে খ্যাতি এনে দেয়, ঠিক আছে? তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, এই কবিতাটার নাম শুনছো? খুব চেনা চেনা লাগার কথা তোমাদের, তোমরা পড়ছো এটা। তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, এই কবিতাটা, কিংবা স্বাধীনতা তুমি, এই কবিতা, দুইটা খুব বিখ্যাত কবিতা। এই দুইটা কিন্তু এই কাব্যগ্রন্থের অন্তর্গত। এই কাব্যগ্রন্থের অন্তর্গত। মনে রেখো, এটার ভিতরে 38টা কবিতা ছিল। 38টা কবিতা ছিল, ঠিক আছে? তো তার নাম, এই মজলুম আদিব হওয়ার পেছনে এই কবিতা বইটাই সব থেকে বড় ভূমিকা পালন করে। এই নামে তিনি পুরা মুক্তিযুদ্ধের টাইমে এই বইটা লেখে। এবার দেখো, তার ছদ্মনামের ভিতরে কি কি আছে, সরি, উপাধির ভিতরে প্রতিবাদী কবি, নাগরিক কবি, শহুরে কবি। তার ডাক নামটা কি? তার ডাক নামটা হচ্ছে বাচ্চু। তাহলে এতটুকু আমরা জানলাম এখান থেকে অনলি, ঠিক আছে? এইবার একটু আসো, তার জন্মটা কবে দেখো তো। তার জন্মটা হচ্ছে 1929 সালে। জানো যে 1929 সালে নকশি কাঁথার মাঠ, নকশি কাঁথার মাঠ, পথের পাঁচালী, তারপরে হচ্ছে তোমার আহ শেষের কবিতা, এই উপন্যাসগুলো প্রকাশিত হয়। কি কি দেখো, এই যে পথের পাঁচালী, পথের পাঁচালী, পথের পাঁচালী, হ্যাঁ। তারপরে হচ্ছে শেষের কবিতা, শেষের কবিতা। তারপরে নকশি, নকশি কাঁথার, নকশি কাঁথার মাঠ, নকশি কাঁথার মাঠ। এই বিখ্যাত কিছু গ্রন্থগুলা, এই বিখ্যাত কিছু গ্রন্থগুলাও কিন্তু প্রকাশ পায়। একটু খেয়াল রেখো। ঠিক আছে, হ্যাঁ, ভেরি গুড। হ্যাঁ, নকশি কাঁথার মাঠ, নকশি কাঁথার মাঠ, এইগুলাও প্রকাশিত হয়। ওকে, একটু খেয়াল করি এবার, হ্যাঁ, একটু খেয়াল করি। পথের পাঁচালী কি তোমরা কিন্তু জানো। এটা কি? এটা একটা উপন্যাস। উপন্যাস, এটা কে লিখছে? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। পথের পাঁচালী, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। শেষের কবিতা, এইটা কি? এইটাও একটা উপন্যাস। এইটা কে লিখছে? এটা কে লিখছে বলতো? রোমান্টিক উপন্যাস। এই উপন্যাসটা কে লিখছে? রবীন্দ্রনাথ ঠাকুর। আর এইটা কিন্তু কাহিনী, এটাকে কাব্যগ্রন্থই ধরি আমরা, কাব্য গ্রন্থ। এই প্রত্যেকটাই কিন্তু এই বছর প্রকাশিত হয়। এবার দেখো, 1945 সালে ঢাকার আহ ফোগোজ স্কুল থেকে প্রবেশিকা মানে এসএসসি, এবং ঢাকা কলেজ থেকে ইন্টারমিডিয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি বিএ পাশ করে। তিনি দৈনিক মর্নিং নিউজে সাংবাদিকতা দিয়ে তার কাজ শুরু করে। তাহলে তার কাজের স্টার্টিং থেকে, স্টার্টিং, তার কাজের স্টার্টিং হচ্ছে এখান থেকে। 1964 সালে দৈনিক পাকিস্তান, পরে যেটা দৈনিক বাংলা হয়, সেখানে যোগদান করে। এবং 1949 সালে সাপ্তাহিক সোনার বাংলা পত্রিকায় কবির প্রথম কবিতা প্রকাশিত হয়। তার প্রথম কবিতার নাম 1949। তার প্রথম কবিতার নাম কি? 1900, 1900, 1949, 49। তার প্রথম কবিতার নাম কি? 1949। এটা একটু মনে রেখো, 49। ঠিক আছে, তার প্রথম কবিতার নামই 1949। একটু ভালো মতো খেয়াল করতে হবে। ওকে, এবার আসো, ভালো মতো দেখো। আজীবন তিনি নিষ্ঠার সাথে কাব্য সাধনায় নিয়োজিত ছিলেন। বলা হয়, তুমি যদি একটু উইকিপিডিয়ার ইনফরমেশন দেখো, তার 65 থেকে 66টা, তার 65 থেকে 66টা কাব্যগ্রন্থ ছিল। কাব্য গ্রন্থ ছিল। ভাবা যায় একটা লোকের
65 থেকে 66টা কবিতার বই ছিল, বিশাল ব্যাপার কিন্তু। এবার একটু দেখো, তিনি ছিলেন গণতন্ত্রের পক্ষে, ছিলেন সত্য সুন্দর ন্যায়ের পক্ষে। রাষ্ট্রভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা যুদ্ধ পরবর্তী সময় সকল গণতান্ত্রিক আন্দোলনের প্রতি তিনি অকুণ্ঠ সমর্থন তার কবিতাকে করেছে অনন্য। এই যে দেখো, নগর জীবনের যন্ত্রণা, একাকিত্ব, পারিবারিক ও সামাজিক বন্ধন ইত্যাদি তার কবিতার লক্ষণীয় বৈশিষ্ট্য। এইটা এমসিকিউতে আমি মেগা মডেল টেস্টে দিব। এবং একটু মনে রাখবা, নগর জীবনের যন্ত্রণা, এই কারণেই কিন্তু তাকে নাগরিক বা শহুরে কবি বলে থাকি আমরা। তাকে নাগরিক বা শহুরে শহুরে কি বলে থাকি? কবি বলে থাকি, কবি বলে থাকি। এই জিনিসটা তোমাদের একটু মাথায় রাখতে হবে। তো এতটুক যদি তোমাদের হয় লেখা, হ্যাঁ, এতটুক যদি তোমাদের লেখা হয়, আরো কিছু আছে আমার বলার, আরো কিছু আছে আমার বলার। তার লেখালেখির ধরন, তাকে যে আমরা বলতেছি প্রতিবাদী কবি, এটার কারণ কি? তাকে যে আমরা বলতেছি প্রতিবাদী কবি, কিছু তো প্রতিবাদ তিনি করছে, এই কারণে তো তাকে আমরা প্রতিবাদী কবি বলতেছি। এখন কি কি প্রতিবাদ করছে তোমরা যদি আমার কাছে জানতে চাও, সবার আগে আমি তোমাকে একটা কথা বলি। তিনি একটা কবিতা লেখে, যে কবিতার নাম হচ্ছে হাতির সুর। হাতির সুর, এই কবিতাটা তিনি লেখে, হাতির সুর। কি কবিতা লেখে? হাতির সুর। হ্যাঁ, এই যে হাতির সুর নামক একটা কবিতা লেখে, এই কবিতাটা উনিশশো উনিশশো আটান্ন সালে 1958 সালে আইয়ুব খান, আইয়ুব খান, আইয়ুব খান, এই যে আইয়ুব খান আছে না, এই আইয়ুব খানকে বিদ্রূপ করে লিখছিল। বিদ্রূপ, বিদ্রূপ করে করে লেখেন। এই ব্যাপারটা কেমন দেখো, প্রতিবাদী নেচারের কবিতাকে বলতেছি না। আইয়ুব খান ছিল সুপ্রিম লিডার। কে ছিল? আইয়ুব খান পাকিস্তানের কি ছিল? সুপ্রিম লিডার ছিল। সুপ্রিম লিডার মানে কি? স্বৈর শাসক ছিল। তোমরা হয়তোবা জানো যে ইস্কান্দার মির্জাকে উৎখাত করে 27 অক্টোবর 1958 সালে এই ব্যক্তি পাকিস্তানের সর্বোচ্চ নেতা হয়, সামরিক শাসক হয়। ঠিক আছে, এই সামরিক শাসনকে বিদ্রূপ করে মজা নিয়ে এই কবিতাটা লেখা বিশাল বড় একটা প্রতিবাদেরই একটা কি ছিল, মানে আমরা বলতে পারি যে প্রতিবাদেরই একটা অংশ ছিল। ঠিক আছে, শুধু এই পর্যন্তই না, তিনি একটা কবিতা লেখে, যে কবিতার নাম হচ্ছে টেলেমেকাস। টেলেমেকাস, এই টেলেমেকাসটা তিনি উৎসর্গ করে, উৎসর্গ বা বঙ্গবন্ধুকে নিয়ে লেখে। তিনি কাকে নিয়ে লেখে? বঙ্গবন্ধুকে নিয়ে লেখে। বলা হয় 1966-67 সালে যখন তিনি আগরতলা ষড়যন্ত্র মামলার প্রধান আসামি ছিল, তখন বঙ্গবন্ধুকে নিয়ে তিনি তার বলা যায় একটা কালজয়ী কবিতা লেখে। ঠিক আছে, এটা হচ্ছে তিনি তখন লেখেন সালে। এটা কে প্রকাশ করেন? প্রকাশ করেন, প্রকাশ করেন। তার মানে এই ব্যক্তি কিন্তু আসলে চুপ থাকা পাবলিক না, এই ব্যক্তি কিন্তু খুবই শক্তিশালী একটা ব্যক্তি, খুবই শক্তিশালী। শুধু এই দুইটা উদাহরণ আমি তোমাদেরকে দিলাম। হ্যাঁ, এই দুইটা উদাহরণ আমি দিলাম, এই দুইটা উদাহরণ আমি তোমাদেরকে দিলাম। এছাড়াও অনেক কিছু ঘটে, এছাড়াও অনেক কিছু ঘটে, এছাড়াও অনেক কিছু ঘটে। যেমন 1967 সালে একটা ঘটনা ঘটে, যে পাকিস্তান সরকার রবীন্দ্রসঙ্গীত উঠায় দেয়। রবীন্দ্র সঙ্গীতে সঙ্গীতে ব্যান লাগায়, হ্যাঁ, ব্যান করে, ব্যান করে। তো তিনি তার চাকরির ভয় তো দূরের কথা, সবকিছু বাদ দিয়ে কিন্তু এটার প্রতিবাদ করে। তিনি কি করে? তিনি কিন্তু প্রতিবাদ করে, প্রতিবাদ করে যে কেন রবীন্দ্রসঙ্গীত উঠে যাবে, না উঠানো যাবে না। তো তিনি কিন্তু এটারও প্রতিবাদ সেই সময় করছিল। এরপরে পাকিস্তান সরকার কি করে জানো? পাকিস্তান সরকার 1900 তোমরা যদি একটু হিসাব নিকাশ করো, যে 1968 সালে তিনি একটা কাজ করে। কি কাজ? পাকিস্তান সরকার বলে এখন থেকে আর রোমান হরফ ইউজ করা যাবে না। কি ইউজ করা যাবে না? রোমান, রোমান হরফ, রোমান হরফ ইউজ করা যাবে না। মানে আগে আমরা রোমান সংখ্যায় অনেক কিছু ব্যবহার করতাম না, এগুলো ব্যবহার করা যাবে না। এইটারও তিনি প্রতিবাদ করে, এটারও এটারও তিনি কি করে? প্রতিবাদ করে, প্রতিবাদ করে, এইটারও তিনি প্রতিবাদ করে। তার মানে এই ব্যক্তি কিন্তু আসলে তোমরা যতটুকু হালকা পাতলা ভাবে মনে করতেছো, এই ব্যক্তি কিন্তু এই হালকা পাতলা না, এই ব্যক্তি অ্যাকচুয়ালি একটা প্রতিবাদী নেচারের ব্যক্তি।
এছাড়াও এছাড়াও এবার আসো, আসল কাহিনীতে আসি। আর লেখার তো জায়গাই নেই, এই জায়গায় আসি। হ্যাঁ, তাকে প্রতিবাদী বলার আরেকটা কারণ হচ্ছে আহ তোমরা সার্জেন্ট জহুরুল হকের নাম শুনছো? সার্জেন্ট জহুরুল হক, তোমরা এই নামটা শুনছো? বলো তো। সার্জেন্ট সার্জেন্ট জহুরুল হক, তোমরা সার্জেন্ট জহুরুল হকের নাম শুনছো কেউ? হ্যাঁ, তিনি ছিল আগরতলা আগরতলা মামলার আগরতলা মামলার এর জন্যই বলতেছি আজকের ক্লাসে ইতিহাস আছে। আগরতলা মামলার 17 নং আসামি। কত নং? 17 নং আসামি। হ্যাঁ, প্রধান এই 35 জন আসামির ভিতরে 1 নম্বর তো ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি ছিল 17 নম্বর আসামি। তাকে কি করে জানো? এই সার্জন জহুরুল হককে, তাকে হত্যা করা হয়, জেলের ভিতর হত্যা করা হয়। হ্যাঁ, তাকে শুনছো? ভেরি গুড। তাকে জেলের ভিতরে হত্যা করা হয়। আচ্ছা, আমি তোমাকে বলি, হাবিলদার, হ্যাঁ হ্যাঁ, এটা আমি হচ্ছে ইয়েদেরকে পড়াইছিলাম, কাদের, বেবির স্টুডেন্টদেরকে পড়াইছিলাম। হাবিলদার মঞ্জুর শাহ, মঞ্জুর শাহ, মানবিকে যারা আছো তাদের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট এই পার্টটা। হাবিলদার মঞ্জুর শাহ 14ই ফেব্রুয়ারি তারিখে, 14ই ফেব্রুয়ারি, হ্যাঁ, 1969, এই তারিখে কি হয়েছিল? বাঙালি কিছু বাচ্চারা তোমাদের হচ্ছে জেলের সামনে খাবারের উচ্ছিষ্ট কুড়াচ্ছিল। তো এটা দেখে অবাঙালি যেই সার্জেন্ট গুলা ছিল, অবাঙালি যেই জেল কর্তৃপক্ষ ছিল, তারা সেই বাচ্চাগুলাকে জেলের ভিতরে টেনে নিয়ে এসে খুব মারছে। আর এটা আমাদের সার্জেন্ট, আমাদের শহীদ সার্জেন্ট সহ্য করতে পারে না। তো তিনি এই যে হাবিলদার মঞ্জুর শাহর সাথে একটা বাক বিতণ্ডায় জড়ায় যায়। হাবিলদার মঞ্জুর শাহ তার পকেটের থেকে রিভলভারটা বের করে তার মাথায় তাক করে। আর আমাদের সাহসী সার্জন জহুরুল হক স্যার কি করে? তিনি এইটারে খাবলায় নিজের কাছে নিয়ে যায় এবং রুমে ঢুকার টাইমে তার অস্ত্রটা তাকে ছুঁড়ে মারে। তো এইটা তার ইগোতে লাগছিল, এটা এই মঞ্জুর শাহের ইগোতে লাগছিল। এই মঞ্জুর শাহ 15ই ফেব্রুয়ারি, 15ই ফেব্রুয়ারি 1969 তারিখে হত্যা করে, গুলি করে হত্যা করে, জেলের ভিতরে হত্যা করে আমাদের সার্জেন্টকে, সার্জেন্টকে। বুঝতে পারছো? সার্জেন্টকে হত্যা করে। এখন কেন এই ঘটনাটা আমি তোমাদেরকে বললাম? এই ঘটনাটা আমি তোমাদেরকে কেন বললাম? অবশ্যই কারণ আছে। আজাইরা তো বক্তৃতা দিতে আমি এখানে আসি নাই। হ্যাঁ, এইটার কারণ হচ্ছে, এইটার কারণ হচ্ছে এই ঘটনাটার পরে, এই ঘটনাটার পরে সাধারণ মানুষজন জেনে গেল বা বুঝে গেল যে পাকিস্তান আসলে জেলের ভিতরে, জেলের ভিতরে আমাদের সার্জেন্টকে যদি হত্যা করতে পারে তাহলে তো আমরা কোনো জায়গায় নিরাপদ না, নিরাপদ না। তখন চারিদিকে যখন ঘটনাটা ছড়াই গেল, তখন আইয়ুব খান কিন্তু পদত্যাগ করতে বাধ্য হয়েছিল, বঙ্গবন্ধুকে রিলিজ করে দেওয়া হলো এই ঘটনার পরে। হ্যাঁ, তো এই ঘটনার প্রেক্ষাপট প্রেক্ষাপটে এই গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটে একজন ছিল আমানুল্লাহ আসাদ। তার নাম কি ছিল? আমানুল্লাহ, আমানুল্লাহ আসাদ। হয়তোবা তোমরা এই নামটা শুনছো। তোমরা কি এই নামটা শুনছো? আসাদ গেটের নাম শুনছো নাকি বলো তো? তোমরা আসাদ গেটের নাম শুনছো? একটু আমাদেরকে বলো তো। হ্যাঁ, আসাদ গেটের নাম শুনছো না? আচ্ছা, দেখো, প্রথমত গণ অভ্যুত্থানটা আমরা 1969 সাল থেকে কিন্তু খুব ডেঞ্জারাস লেভেলে চলে যায়। তো এই যে আমানুল্লাহ আসাদ, আমরা ইনার নাম শুনছি। হ্যাঁ, তো এই আমানুল্লাহ আসাদ জানুয়ারি মাসে তাদের একটা পরিকল্পনা ছিল। দেখি তোমরা কয়জন আছো ক্লাসে? 100। হ্যাঁ, আচ্ছা, এই আমানুল্লাহ আসাদ তোমার হচ্ছে তাদের একটা পরিকল্পনা ছিল যে 20 জানুয়ারি তারিখে, 20 জানুয়ারি তারিখে 1969 1969 তাদের একটা পরিকল্পনা ছিল যে তারা আমাদের যেই নেতাকর্মীদেরকে পাকিস্তান সরকার আটকে রাখছে, ইভেন আগরতলা ষড়যন্ত্র মামলা দিছে, দেশদ্রোহিতার মামলা দিছে,
এদের বিরুদ্ধে মানে আমাদের নেতাকর্মীকে ছাড়ানোর জন্য বিভিন্ন ধরনের মুভমেন্ট অর্থাৎ কর্মসূচি, বিভিন্ন ধরনের কর্মসূচি তারা পালন করতেছিল। কর্মসূচি পালন করতে যে পাকিস্তান যারা পুলিশের লোক, আর্মির লোক ছিল, বাধা দিচ্ছিল যে না তোমরা এটা করতে পারবা না। তো বাধা উপেক্ষা করে এই আমানুল্লাহ আসাদ কিন্তু তোমার করতেছিল, কি বলে, আহ মিছিল কিংবা মিটিং চালু রাখছিল। তো এখানে সরাসরি তাকে গুলি করে হত্যা করা হয়। তাকে গুলি করে কি করা হয়? গুলি করে হত্যা করা হয়। গুলি করে হত্যা করা হয়। ইনার সাথে আরো দুইজন ছিল যাদের নাম হয়তোবা শোনা যায় না। একজন হচ্ছে শহীদ রুস্তম এবং আরেকজন হচ্ছে শহীদ মতিউর। ইনার সাথে কে ছিল? শহীদ শহীদ রুস্তম। শহীদ রুস্তম এবং এবং এই নামগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট, কারণ এটা 1969 এর প্রেক্ষাপটে লেখা তো এই কবিতাটা। তো শহীদ রুস্তম, রুস্তম প্লাস মতিউর, শহীদ মতিউরও কিন্তু নিহত হয়। মতিউর এবং আসাদকে কিন্তু 2018 সালে স্বাধীনতা পদকটা দেওয়া হয়, বাংলাদেশ সরকার তাকে দেয়, মরণোত্তর পুরস্কারটা দেয়। তো দেখো ওই টাইমে, এই যে টাইমের এই কবিতাটা, এই টাইমে এই ঘটনাগুলা ঘটছিল, এই ঘটনাগুলা ঘটছিল, ঠিক আছে। এই ঘটনাগুলা ঘটার ফলে দেশ ছিল উত্তাল। আর জেলের ভিতরে আমাদের মঞ্জুর শাহ যখন আমাদের সার্জেন্টকে হত্যা করলো, তারপর দেশ একদম পাগল হয়ে গেছিল যে এখন আর পসিবল না, এখন আমাদের একটা গণ আন্দোলন করতে হবে। এবং সেই গণ আন্দোলনে বঙ্গবন্ধুকে রিলিজ করে দেওয়া হলো এবং আইয়ুব খান পদত্যাগ করলো। আইয়ুব খান পদত্যাগ করে তার সাকসেসর হিসেবে ইয়া খানকে নিযুক্ত করে যায়। হিয়া খানকে নিযুক্ত করে যায়, বুঝছো। ওই ভুট্টো, ভুট্টো কিন্তু পাকিস্তান পিপলস পার্টির নেতা ছিল। তিনি কিন্তু প্রেসিডেন্ট টেসিডেন্ট কিছু ছিল না তখন, 1969 এর কথা বলতেছি আমি। তো দেশের অবস্থা এত বেশি খারাপ। তো আমাদের এই প্রতিবাদী কবি দেখলো একটা মিছিলে আসাদের শার্ট নিয়ে আমরা মিছিল করতেছি, আসাদের রক্তাক্ত শার্ট নিয়ে। ওই টাইমে তার বিখ্যাত রচনা আসাদের শার্ট, তার বিখ্যাত রচনা কবিতা আসাদের, আসাদের শার্ট তিনি রচনা করে। এই কবিতা তিনি রচনা করে। এবং তোমরা জানো যে আসাদ গেট নামে একটা আমাদের জায়গা আছে, ঠিক আছে। এই আসাদের শার্ট নামে এই কবিতাটা তিনি রচনা করে। তো আমাদের এই কবি কিন্তু চরম লেভেলের প্রতিবাদী কবি ছিল, বুঝছো। চরম লেভেলের প্রতিবাদী কবি কিন্তু তিনি ছিল। তাহলে এখান থেকে আমরা এই পর্যন্ত কেবল পড়ছি, এই পর্যন্ত, এই পর্যন্ত। বলো তোমরা উঠাইছো কিনা? পাকিস্তানিরা হত্যা করে। কে হত্যা করে এটা তো বলা আসলে মুশকিল। হ্যাঁ, পাকিস্তানিরা হত্যা করে। শহীদ বানান কোনটা? শহীদ বানান আমি বানানের ক্লাসে তোমাদের এই জিনিসটা নিয়ে ডিসকাস করব। তোমাদের খুবই এই কোয়েশ্চেনটাকে আমি অ্যাপ্রিসিয়েট করলাম। এই কোয়েশ্চেনে এখানে একটা প্যারা আছে। ওকে, লেখা ডান, বইয়ে লেখা শেষ, ভেরি গুড, বইয়ে লেখাটাই বেটার, ভেরি গুড। এইবার এই যে এই জায়গাটা আমরা পড়বো, শামসুর রহমানের উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ কি, এখানে একটু ব্যাক করি আমরা। হ্যাঁ দেখো, শামসুর রহমানের উল্লেখযোগ্য রচনা, প্রথমটা কি? প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে, এটা তার লেখা প্রথম কাব্যগ্রন্থ। এটা তার লেখা প্রথম কাব্য গ্রন্থ, ঠিক আছে। এটা তার লেখা প্রথম কাব্যগ্রন্থ, যেটা কত সালে প্রকাশিত হয়? 1960 সালে প্রকাশিত হয়। দ্বিতীয়টা কি দেখো, রৌদ্র করটিতে। এইটা না ইউনিভার্সিটি এই নামটা যে কি পরিমাণ আসে, যারা জেইউতে পরীক্ষা দিবা জাহাঙ্গীরনগরে, বিশেষ করে জাহাঙ্গীরের বি, জাহাঙ্গীরের সি, এই দুইটা ইউনিটে যারা পরীক্ষা দিবা, এই কোশ্চেনটা, এই নামটা একটু মনে রেখো। রৌদ্র করটিতে, এটা কার লেখা? এটা লেখা হচ্ছে শামসুর রহমানের। বিধ্বস্ত নীলিমা, এটা কার লেখা? শামসুর রহমানের। নিরালোকে দিব্যরথ, এটা কার লেখা? শামসুর রহমানের, ঠিক আছে। তো এইটার এইটার যদি তুমি বলো যে সমালোচকেরা, সমালোচকেরা
সমালোচকেরা এই চারটাকে, এই চারটা রচনাকে, এই চারটা রচনাকে তার সেরা রচনা বলছে। তার সেরা, তার সেরা রচনা, রচনা বলেছে, বলেছে। সমালোচক কারা? ক্রিটিকরা, যারা ক্রিটিসাইজ করে। ক্রিটিসাইজ মিন কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম যারা করে, যারা আসলে বুঝে এই জিনিসগুলা, তারা বলছে যে এইগুলা হচ্ছে তার শ্রেষ্ঠ রচনা। কি রচনা? তার শ্রেষ্ঠ রচনা। এখন আরেকটা জিনিস তোমাদের মনে রাখতে হবে, এই চারটারই কমন একটা সাইকোলজি ছিল। হ্যাঁ, যে মৃত্যু, মৃত্যু, অন্ধকার, মৃত্যু, অন্ধকার, অন্ধকার এবং ধস। মানব জীবনে মৃত্যু, অন্ধকার এবং ধস, এই পর্যায়গুলা নিয়ে এই রচনাগুলা তিনি লিখছিল। তো এই যে তোমাদের বইয়ের এই যে প্রথম চারটা দেখো এইভাবেই লেখা, প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে, রৌদ্র করটিতে, বিধ্বস্ত নীলিমা। তোমরা কি উঠাবা? তোমরা শুধু উঠাবা যে এটা প্রকাশিত হয় 1960 সালে। তোমরা রৌদ্র করটিতে লিখবা 63, 67, 68। তাহলে এটা লিখবা 63, এটা লিখবা 67 এবং এইটা লিখবা হচ্ছে 68। হ্যাঁ, 68। এগুলার ভিতরে কমন ফ্যাক্টর দিয়ে তোমরা ব্র্যাকেটে লিখবা যে এগুলার মূল থিম ছিল মৃত্যু, ধস এবং অন্ধকার, অন্ধকার। ঠিক আছে। আর ক্রিটিকরা বলছে এই চারটা, প্রথম চারটা, প্রথম চারটা তার কি? শ্রেষ্ঠ, শ্রেষ্ঠ, শ্রেষ্ঠ রচনা। বোঝা গেছে তো? প্রথম চারটা কি? তার শ্রেষ্ঠ রচনা। এরপর একটু আসো নিজ বাসভূমে। এই নিজ বাসভূমিটা আমাদের ইম্পর্টেন্ট, কারণ এটার মধ্যে, কারণ এটার মধ্যে, এটার মধ্যে ফেব্রুয়ারি, ফেব্রুয়ারি 1969টা আছে। এটার ভিতরে ফেব্রুয়ারি 1969টা আছে। আর এটাই যে গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটে লেখা নিজ বাসভূমে। আর বন্দি শিবির থেকে, বন্দি শিবির থেকে বানানো হয় না, বন্দি শিবির থেকে, এই বন্দি শিবির থেকে, এটা হচ্ছে মুক্তিযুদ্ধের টাইমে লেখা। এটা কি টাইমে লেখা? মুক্তি, মুক্তি যুদ্ধের, যুদ্ধের টাইমে লেখা। হ্যাঁ, আর এইখান থেকে তোমরা স্বাধীন, তোমাকে পাওয়ার জন্য এই স্বাধীনতা, এটা পড়ছি আমরা। দেখো, এই কাব্যের মাধ্যমে তিনি কবি খ্যাতি অর্জন করে। তার মানে খ্যাতি অর্জন করে কবে? এই খ্যাতি, এই খ্যাতি অর্জন করে হচ্ছে তিনি এই কবিতাগুলার মাধ্যমে বা এই বইগুলার মাধ্যমে তিনি কি অর্জন করে? খ্যাতি অর্জন করে। এছাড়াও কি ছিল? ফিরিয়ে নাও ঘাতক কাটা, এই যে 74, উদ্ভট কুটের পিছে চলছে দেশ 82, এবং বুক তার বাংলাদেশের হৃদয়, এটা হচ্ছে 1988। এগুলো একটু মনে রাখতে হবে। ঠিক আছে, এগুলো একটু মনে রাখতে হবে তোমাদের। তাহলে এই যে এখানে যেই কয়টা নাম আছে, যেই কয়টা নাম আছে সে কয়টা আমি তোমাদেরকে বলে দিলাম। এটা 70, এটা 72। এই দুইটা তাকে কবি খ্যাতি বা বিখ্যাত বানায়, এই দুইটা। এবং পরবর্তী সময়ে এগুলা তিনি রচনা করে। ঠিক আছে, পরবর্তী সময়ে এগুলা তিনি রচনা করে। এখন আরেকটা জিনিস বলে দেই, আরেকটা জিনিস বলে দেই, এই যে 67, 68, 70, 72 সময়কালটা দেখো, সময়কালটা হচ্ছে 66। এই 66 থেকে এই যে 72, 66 থেকে 72 এই সালের ভিতরে কবি রাজনীতি নিয়ে লিখতো। কি নিয়ে লিখছে? রাজ, রাজনীতি, রাজনীতি নিয়ে লিখছে। এই সময়কালের ভিতরে যতগুলা কবিতা আসছে প্রত্যেকটা কবিতা তার রাজনৈতিক কবিতা ছিল, এটা একটু মনে রাখতে হবে। এছাড়াও তিনি একাধিক পুরস্কার পায়, আদমজি, বাংলা একাডেমি, 21শে পদক, স্বাধীনতা পুরস্কার সহ অসংখ্য পুরস্কারে তিনি কি হয়? ভূষিত হয়। বলো এতটুকু হয়েছে কিনা? ওকে, ডান। আচ্ছা, হ্যাঁ দেখো, বারবার আমি বলি, বারবার, যে আমার কাছে একবার বাংলা পড়ে গেলে আর বাংলা পড়া লাগবে না। এটা ফিজিক্স কেমিস্ট্রি না, আমি বেশি পড়াবো আমার কাছে পড়ার পর যাতে আর পড়া না লাগে, এই কারণে। তোমার তো বাসায় প্র্যাকটিস করতে আমি বলতেছি না, তুমি আমার সাথে পড়বা, লিখবা, নোট করবা, পরীক্ষার আগের রাতে চোখ বুলাবা। বারবার প্র্যাকটিস তো করা লাগবে না, এই কারণে ক্লাসগুলো এতক্ষণ পড়ায়, কতক্ষণ, প্রায় 40 মিনিটে এতটুকু পড়ছি আমরা, এতটুকু, অথচ নোট হইছে কত, বুঝতে পারছো? আচ্ছা, এখন আসো কবিতায় আসো।
এখন সরাসরি আমরা কবিতায় যাই। হুম, কবিতায় যাই। তার আগে আমি একটু বলি, তার আগে আমি একটু বলি, এই জায়গায় একটু বলি, এইগুলা একটু লাগে, এগুলা একটু লাগে, হ্যাঁ। তার 4টা উপন্যাস, এটা আগের ইবিআইতেও পড়াইছি, এই ইবিআইতেও আমি বলতেছি। তার লাইফে লেখা 4টা উপন্যাস ছিল। যেমন কবি জসিমউদ্দিনের একটা উপন্যাস ছিল বোবা কাহিনী। তো বিশেষ করে যারা কবি হয় তাদের উপন্যাস থাকে না, কিন্তু যাদের থাকে দুই একটা থাকে, এই দুই একটা থেকে আবার প্রশ্ন হয়। তো এখানে 4টা উপন্যাস আছে। একটা অক্টোপাস, অদ্ভুত আধার এক। প্রশ্নটা আসবে অদ্ভুত আধার এক কি ধরনের রচনা, অ্যান্সারটা করতে হবে। এটা একটা উপন্যাস। নিয়ত, মন্তাজ, এলো সে অবেলায়, এগুলা প্রত্যেকটাই হচ্ছে উপন্যাস। আচ্ছা, এরপরে আর তো কিছু নাই, এরপরে আসলে আর কিছু নাই। আহ আর কিছু আছে? হ্যাঁ। আচ্ছা, তো চলো এবার আমরা শুরু করব। আহ কি ব্যাপার, স্লাইড আসে না কেন ভাই? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। স্লাইড না আসলে পরে আনানোর ব্যবস্থা আছে, স্লাইডে মেলা কিছু আছে, এখানে আসবে। হ্যাঁ। আচ্ছা, তার মানে আমরা এতটুকু পড়ছি, এই যে এই জায়গাটা পর্যন্ত পড়ছি, এইখানে কিছু জিনিস আছে, এই জিনিসটা তোমাদের একটু পড়তে হবে একটু পরে। তাহলে এখন আমরা সরাসরি চলে যাব কিসে? কবিতায়। আসো আমরা এখন সরাসরি কবিতায় চলে যাই। ঠিক আছে, সরাসরি। তো রেডি কবিতা পড়ার জন্য? কবিতা পড়ার জন্য রেডি আছো? ভাই বিশ্বাস কর, তোদের বইতে এই লেখাগুলা দেখা অনেকে অনেক টন্ট মারবে তোমাদের, বুঝছো, খোঁচা মারবে, এই এমনি কেউ পড়ে বাংলা, এমনি পড়া লাগে, বইটার কি অবস্থা। কিন্তু যারা আর্টস কমার্স আছো কিংবা সায়েন্সে যারা সাবজেক্ট চেঞ্জ করবা, তাদের জন্য সব থেকে, তোমাদের লাইফের সব থেকে বড় দামি অ্যাসেটটা হবে এই বইটা, এই লেখা বইটা। বুঝতে পারছো? কাব্যগ্রন্থ 65 বা 66টা, কারণ এইটা ইনফরমেশনটা তুমি কোথাও পাবা না। তুমি 60টা পাবা, 65টা পাবা, 66টা এটা আসবে না, এটা জাস্ট একটা ধারণা। কারণ যদি উইকিপিডিয়া দেখো তাইলে 65টা পাবা, আবার অনেক বইতে দেখবা 66টা লেখা, আবার অনেক বইতে দেখবা 60টা লেখা। তো এটা জাস্ট একটা ধারণা, এটা নিয়ে তোমাদের প্রশ্ন হবে না। ওকে, ভালো কথা। আসো শুরু করা যাক। সবাই বলে বাংলা পড়া লাগে, ওরা তো আমার ব্রিটিশের পুত। হ্যাঁ, ওরা তো, ওদের জন্ম তো আসলে বাংলাদেশে না, ওরা তো আসলে রানী এলিজাবেথের বংশধর, বুঝো না? এই কারণে এদের বাংলা পড়া লাগে না। এবার একটু আসো, সবার আগে আমরা ধরবো হচ্ছে পাঠ পরিচিতি। সবার আগে আমরা কি ধরবো? সবার আগে ধরবো আমরা পাঠ পরিচিতি। দেখো ভালো মতো আমরা বুঝতে পারবো তাহলে। এই যে দেখো, এই যে ফেব্রুয়ারি 1969, শীর্ষক, শীর্ষক কথা হচ্ছে শিরোনাম, শিরোনাম, শিরোনামের কবিতাটি কবি শামসুর রাহমানের নিজ বাসভূমি, বলতো কত সালে? 1970 সালে। অনেকে বলে যে ফেব্রুয়ারি 1969 না, তাই 1969 সালে প্রকাশিত হয়েছে, না, 70 সালে কাব্যগ্রন্থ থেকে চয়ন করা হয়েছে। ফেব্রুয়ারি 1969 কবিতাটার মূল যেই ভাবটা সেটা কি? দেশপ্রেম, গণজাগরণ ও সংগ্রামী। দেখো এই প্রশ্নটা আবার আসে বহুপদী, বহুপদী সমাপ্তি সূচকে, সমাপ্তি সূচক প্রশ্নে, হ্যাঁ, এমসিকিউতে। আর আমরা এটা পারবো না, কারণ আমরা জীবনেও পাঠ পরিচিতি পড়ি না। বুঝতে পারছো? তার মানে এই কবিতার কন্টেন্ট, এই কবিতার কন্টেন্ট কি নিয়ে? সেটা হচ্ছে দেশপ্রেম, গণজাগরণ। গণজাগরণ মানে কি? একসাথে একাধিক মানুষ জেগে উঠছিল সংগ্রামের জন্য, এবং সংগ্রামী চেতনার একটা কবিতা। এইবার একটু খেয়াল করতে হবে আমাদের। 1969 পাকিস্তানি শাসক গোষ্ঠীর বিরুদ্ধে তৎকালীন পূর্ববঙ্গে, অর্থাৎ বাংলাদেশে, তখন তো বাংলাদেশ ছিল না, বাংলাদেশে যে গণ আন্দোলনের সূচনা হয়েছিল, তার মানে গণ অভ্যুত্থান মানে কি? গণ আন্দোলন।
কবিতাটি সেই গণজাগরণের পটভূমিতে রচিত। তাহলে এখান থেকে একটু এমসিকিউ করবা যে এই কবিতার পটভূমিটা কি। এই যে আমি কিন্তু মার্ক করে দিলাম, এই যে মার্ক করে দিলাম, এখান থেকে আসবে। জাতিগত শোষণ ও নিপীড়নের বিরুদ্ধে এদেশের সাধারণ মানুষ ক্ষুব্ধ হয়ে ওঠে এত সালে। প্রত্যন্ত গ্রামগঞ্জ, হাটবাজার, কলকারখানা, স্কুল কলেজ, বিশ্ববিদ্যালয় থেকে অসংখ্য মানুষ জড়ো হয় ঢাকার রাজপথে। আমরা যে বলতেছি তাকে নাগরিক কবি, নাগরিক বা শহুরে কবি। এই শহুরে কবি বলার কারণ কি জানো? এই যে শহর কেন্দ্রিক লেখা। কি কেন্দ্রিক লেখা? শহর কেন্দ্রিক। শহর কেন্দ্রিক লেখার কারণে। এবার দেখো, শামসুর রহমান বিচিত্র শ্রেণী পেশা। বিচিত্র শ্রেণী পেশা মানে কি? সকল স্তর, সকল স্তরের, সকল স্তরের শ্রেণী পেশার মানুষের স্বতঃস্ফূর্ত মানে একসাথে, কোনো বাধাহীন, স্বতঃস্ফূর্ত মানে কি? বাধাহীন সংগ্রামী চেতনার অসাধারণ এক শিল্পভাষ্য রচনা করেছে এই কবিতায়। আচ্ছা, ভালো কথা, রচনা করেছে এই কবিতায়। ওকে, এটা একটু মনে রাখবা। সে কি রচনা করছে এই কবিতায়? যদি প্রশ্ন আসে কবি কি রচনা করার চেষ্টা করছে, রচনা করার চেষ্টা, প্রশ্নটাও লিখে দিলাম, করেছেন। মেগা মডেল টেস্টে কিন্তু কোনো গাইড টেস্ট পেপারের কোশ্চেন পাবা না, একটু বুঝো কিন্তু। হ্যাঁ, একটু বুঝো। 5-6 হাজার টাকা পুরস্কার পাবা এক পরীক্ষায়, ঠিক আছে? একটু ভালো মতো দেখো। যাদের অর্থনৈতিক ভাবে অবস্থা খারাপ তারা কিন্তু 5-6 হাজার টাকা দিয়ে তোমাদের পছন্দের জিনিস কিনতে পারবা। এটা তোমাদের আর্নিং, গর্বের বিষয়। ভাই, একটা কুইজ দিয়ে আমরা 5-6 হাজার টাকা ইনকাম করছি, কি ভাগ্য! মানে তোমরা বুঝতে পারছো এই প্রাউড মোমেন্টটা কত? তুমি তোমার মার এই টাকাটা দিয়ে বলবে, মা তো চলো তোমার একটা শাড়ি কিনে দিই। ভাই, জীবনে এর থেকে শান্তির কোনো মুহূর্ত তুমি পাবা না। দেখবা তোমার মা খুশি হয়ে গেছে, খুশি হয়ে কাঁদতেছে। বুঝতে পারছো? তাহলে এই যে আমরা চেষ্টা করতেছি তোমাদের এই কুইজ গুলো অনুষ্ঠান মানে মেগা যে কুইজ করব, ধরো 10 মাসে 10টা, এখানে একটা বড় প্রাইজ মানি রাখার চেষ্টা করব, যেটা দিয়ে অ্যাটলিস্ট তোমরা কিছু করতে পারো, একটা কিছু করতে পারো তোমরা। এবার দেখো, কবিতাটিতে দেশমাতৃকার প্রতি জনতার বিপুল ভালোবাসা সংবর্ধিত হয়েছে। তাহলে প্রশ্নটা যদি বলে কি সংবর্ধিত হয়েছে, তাহলে এখান থেকে কিন্তু একটা এমসিকিউ বানানো পসিবল। দেশকে ভালোবেসে মানুষের আত্মদান, আত্মহুতির, আত্মহুতি মানে কি? আত্মহত্যা, হ্যাঁ, প্রেরণাকে কবি গভীর মমতা ও শ্রদ্ধার সঙ্গে মূর্ত, মূর্ত কথাটার অর্থ হচ্ছে ফুটিয়ে তুলেছে, ফুটিয়ে তুলেছেন। কবিতাটি 21-এর রক্ত ঝরা দিনগুলোতে স্বৈর শাসনের বিরুদ্ধে এদেশের সংগ্রামী মানুষের আত্মহুতির মহত্বে প্রগাঢ়তা লাভ করেছে। গদ্য, ছন্দ এবং প্রবাহমান ভাষার সুষ্ঠু বিকাশে কবিতাটি বাংলা সাহিত্যের এক অনন্য সংযোজন। এটা কিন্তু আমাদের জন্য নতুন। কোন ছন্দে লেখা? আমরা এতদিন পড়ছি মাত্রাবৃত্ত, অক্ষরবৃত্ত, স্বরবৃত্ত, বাট এখন আমাদের কাছে আসছে হচ্ছে গদ্য ছন্দ। গদ্য ছন্দ, এই লাইন থেকে একটা ক বানানো পসিবল, ঠিক আছে? হ্যাঁ, দাগানো বইয়ের পিডিএফ তো দিয়ে দেই আমি। আমি জানি না তোমরা পিডিএফ কেন চাও বারবার, আমি তো সব দিয়ে দিই। তোমরা হয়তো বা এখনো বুঝে উঠতে পারো নাই। তোমাদের দেখো ফিচার পোস্টে ও সকল পরীক্ষার লিঙ্ক, ক্লাসের পরীক্ষা হ্যান ত্যান, ওই জায়গায় দেখো ক্যাপশনে দেওয়া আছে সকল পিডিএফ, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই গেল আমাদের আহ কবি পরিচিতি এবং পাঠ পরিচিতি। এইবার 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 জায়গায় তো আর নাই, আমি লিখবো কোন জায়গায়? এই জায়গাটায় লিখি, আসো এই জায়গাটায় লিখি, নামকরণ। নামকরণ, হ্যাঁ, কি লিখবো? নামকরণ। ফেব্রুয়ারি 1969 নামকরণ কেন হয়েছে? এইবার আসো, নামকরণের সার্থকতাটা বুঝাই। নামকরণের, নাম করণের সার্থকতা, সার্থকতা বুঝাই। ওকে, নামকরণের সার্থকতা। আচ্ছা, খেয়াল করো, নামকরণের সার্থকতা বুঝাই। আচ্ছা, কেন ফেব্রুয়ারি 1969 রাখছে? আচ্ছা, এখানে দুইটা মিল বন্ধন করা হয়েছে। কিসের জানো? যে 1900 কোথা থেকে? 1900, খেয়াল করো, 1952, 1952 ও ও 1969, এখানে এই দুইটার একটা মিল, এই দুইটার একটা মিল কবি খুঁজে পায়। কেমনে? কারণ 1952 সালে ফেব্রুয়ারি মাসেও আমরা একটা গণ আন্দোলন করছিলাম,
যে আন্দোলনটা ছিল ভাষার জন্য, যে আন্দোলন ছিল ভাষার জন্য। হ্যাঁ, আর 1969-এ এই আন্দোলনটা আমাদের স্বাধিকারের আন্দোলন। স্বাধিকার, স্বাধিকার মানে কি? স্ব অধিকার, নিজ অধিকারের আন্দোলনের জন্য আমরা কিন্তু সবাই রাস্তায় নামছি। তাইলে এই কবিতার নামকরণটা ফেব্রুয়ারি কেন হলো? এই কারণে ফেব্রুয়ারি হলো যে আমরা ইন্সপিরেশনটা, আমরা অনুপ্রেরণাটা কোত্থেকে নিব? আমাদের অনুপ্রেরণা, একটু খেয়াল করো, আমাদের অনুপ্রেরণা, অনুপ্রেরণা নিব কোত্থেকে? নিব হচ্ছে 1952 সাল থেকে। 52 সাল থেকে, ঠিক আছে? 1952 সাল থেকে আমরা অনুপ্রেরণা নিব। কয়টা ফুলের নাম আছে, কয়টা ফুলের নাম আছে, কার কার নাম আছে, এটাতে আজকে যাচ্ছি না। আজকে শুধু কবিতাটা একদম লাইন বাই লাইন আমি বিশ্লেষণ করে বুঝাইতেছি। দেখো তাহলে বলো, এতটুকু কি বোঝা গেছে? এতটুকু কি বোঝা গেছে? নামকরণের সার্থকতা বোঝা গেছে? নামকরণের সার্থকতা একটু বলো তো, এতটুকু কি বুঝতে পারছো কিনা? এতটুকু কি বুঝতে পারছো কিনা? হ্যাঁ, একটু কমেন্টে জানাও। বইটা রে কি বানাইলাম রে। চলো শুরু করি। হ্যাঁ, কালকে পাঠ পরিস্থিতি পড়ানো হয় না, আমার মনে আছে। বই, বই হবে তোমার সম্পদ। আমার কাছে, আমি বলছি না, আমার কাছে প্রায় 4-5টা বই আছে। এই বইতে লেখালেখি শেষ, আরেকটা বই নেই, আবার পড়ানোর টাইমে আবার লেখালেখি করি, নতুন ইনফরমেশন অ্যাড হয়। সেই ইনফরমেশন অ্যাড হলে কিছু হবে না। দেখো এই যে কবিতাটা শুরু করতেছে, কবিতা গদ্য ছন্দে লেখা। কবিতাটা কোন ছন্দে লেখা? গদ্য ছন্দ। আমি জাস্ট গদ্য ছন্দটা একটু বুঝাই নিই। একটু এই গদ্য ছন্দটা বুঝে গেলেই তুমি বুঝে যাবা। হ্যাঁ, আহ দেখো ভালো মতো একটু খেয়াল করো। গদ্য ছন্দ রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যে নিয়ে আসে, এতটুকু একটু মনে রাখো। দেখো, ঊনবিংশ শতাব্দীতে ফরাসি দেশের কয়েকজন কবির প্রচেষ্টায় প্রথম গদ্য ছন্দ কবিতায় প্রবর্তন হয়। আচ্ছা, মনে রাখার উপায় কি? গদ্য মানে গল্প, গল্পের মতো লেখা। এখানে কোনো ওই যে 2+2+2, 6+6+2 এরকম কিছু নাই। স্বাধীনতা পাওয়া যায় এই কবিতাগুলা লেখার টাইমে। অনেকটা পড়ে মনে হবে গল্প পড়তেছো। দেখো, প্রচলিত কাব্যবন্ধন থেকে বেরিয়ে এসে তারপর এই রীতি আমেরিকার কবিরা গ্রহণ করে। ফার্স্টে ফরাসিরা গ্রহণ করে, তারপর আমেরিকার কবিরা দেখে। এবং বিংশ শতাব্দীর শুরুতে ইংরেজ সাহিত্যের বিখ্যাত কিছু কবি আমেরিকান কবি ওয়াল্ট হুইটম্যানের অনুকরণে গদ্য ছন্দেই ভাব প্রকাশের উপযুক্ত, মানে উপযুক্ত, এটা হবে উপযুক্ত মাধ্যম হিসেবে গ্রহণ করে। পরবর্তীতে এর প্রভাব বাংলা কবিতার উপরেও এসে পড়ে। এই শতাব্দীর তৃতীয় ও চতুর্থ দশকে, অর্থাৎ 1930 এবং 40 সালে কবি গদ্য ছন্দে কবিতা লিখতে উদ্যত হন। নতুনত্ব তাদের আকর্ষণ করেছিল। এছাড়া সে সময়ের সামাজিক অস্থিরতা এইসব কবিদের কাছে গদ্য রীতি আত্মপ্রকাশের সবচেয়ে বড় সহায়ক বিবেচিত হয়েছিল। কারণ গদ্য রীতিটা ইজি, মানুষ ইজিলি আন্ডারস্ট্যান্ড করতো, এই কারণে গদ্য ছন্দে লেখা হতো। তাহলে গদ্য ছন্দটা কি? ফার্স্টে ফরাসিরা ইউজ করে, তারপর আমেরিকানরা ইউজ করে, তারপর ব্রিটিশরা ইউজ করে, দেন 4 নম্বরে আমরা ইউজ করি। এখন এখান থেকে অল্প একটু ইনফরমেশন তোমাদের পড়তে হবে। কি ব্যাপার, আরেকটা পেজ কেন আসতেছে না? আচ্ছা সমস্যা নেই, এই জায়গায় আছে। দেখো, দেখো এখানে কি হয়, গদ্য ছন্দের বাহন হচ্ছে গদ্য। বাহন মানে কি? একটা গল্প থাকবে। আমরা জানি পদ্যের চেয়ে গদ্য অনেক বেশি স্বাধীন, বৈচিত্র্যময়, স্বেচ্ছা বিচরণকারী, নিজের ইচ্ছায় বিচরণ করতে পারে। তাই জন্মগত ভাবে গদ্য কবিতা মুক্ত কবিতা। ইতিপূর্বে যে মুক্ত কবিতা নিয়ে বিষয় আমরা জেনেছি সেটা তৈরি হয় পদ্যে। পদ্যকে কখনো নিয়মের বন্ধন থেকে মুক্ত করে গদ্যের দিকে যাত্রা করানো হয়, তখন জন্ম নেয় মুক্ত কবিতা। গদ্য কবিতা এর চেয়ে মুক্ত কবিতা, এটাই ছন্দের গতিশীলতা। এভাবেই কি হয়, তোমার হচ্ছে আহ গতি পায় কবিতাটা। আর মনে রেখো যে এই পর্বের দৈর্ঘ্যের দিক থেকে বিষম হয়, মানে কবিতার দৈর্ঘ্যগুলা, পর্বগুলা অনেক বড় হয়, ছোট ছোট হয় না। আমরা 18 বছর বয়স যখন পড়ছি, আমরা পড়ছি 6, থেমে গেছি, আবার 6 অক্ষর থেমে গেছি, তারপর 2 অক্ষর অতিরিক্ত অংশ পড়ে থামছি। বাট এই গদ্য ছন্দের কবিতা এরকম হয় না, সমান হয় না, বিষম হয়। বি মানে কি? অ, মান না, সমান হবে না।
তাহলে এতটুকু একটু জেনে রেখো তাহলেই হবে, ঠিক আছে? এতটুকু একটু জেনে রেখো তাহলেই হবে। এখন আমরা কবিতায় চলে যাই। এটা গদ্য ছন্দের কবিতা, সো গল্পের মতো করে পড়বা তোমরা। দেখো বলতেছে, আয়সা হচ্ছে বিবিএ না? তোমরা রেডি? লেখা শুরু করবো, কবিতা পড়ানো শুরু করবো, বলো তো? হ্যাঁ, যারা বিবিএ তে আমার কাছে পড়ে আসছে তারা জানে যে আমি বইতে কিভাবে লিখতাম। হ্যাঁ, আমি ছাত্র বয়সে এরকম, আমি আদমজিতে পড়ছি, আদমজির টিচাররা আমার এইভাবে পড়ানো শিখাইছে। আমার বাংলার প্রতি, কারণ আমি তো ফিজিক্স কেমিস্ট্রি পড়াইছি 5 বছর, আমি তো সায়েন্সের টিচার ছিলাম 5 বছর। এই বাংলায় আমার চর্চাটা হয়েছিল আদমজিতে, আজ থেকে 15 থেকে ছিল 9-10 বছর আগে। আদমজি ক্যান্টনমেন্ট কলেজ আমাকে এই চর্চাটা করাই দিছিল। দেখো, দেখো, শুরু করলাম। হ্যাঁ, দেখো, এখান থেকে আমরা শুরু করি। কালিটা ছোট করতে হবে। কি বলতেছে? আবার ফুটেছে দেখো কৃষ্ণচূড়া। তাহলে আবার কথাটা কেন বলছে? কারণ আছে। কারণটা কি? কারণ হচ্ছে 1952। তখনও, তখনও এমন, এমন একটা খারাপ সময় বিরাজ করছিল। খারাপ সময়, সময় বিরাজ করছিল, বিরাজ করছিল। ঠিক আছে, এই কারণে বলছে আবার ফুটেছে দেখো। হ্যাঁ, আবার ফুটেছে দেখো কৃষ্ণচূড়া। তাইলে এই গল্পে একটা ফুলের নাম পাওয়া যায়, একটা ফুল। যে ফুলের নাম কি? কৃষ্ণচূড়া। মনে রেখে, এই গল্পে একটা ফুলের নাম পাওয়া যায়, রক্তজবা। এই ফুলটা পাওয়া হচ্ছে ফেব্রুয়ারি, আমি কিংবদন্তির কথা বলছি, 310 নম্বর পেজে গেলে পাবা। ঠিক আছে, দেখো, কৃষ্ণচূড়া একটা ফুলের নাম। থরে বিথরে শহরের পথে কেমন নিবিড় হয়ে, নিবিড় কথাটার অর্থ হচ্ছে ঘন, ঘন ভাবে, ঘন ভাবে। থরে থরে মানে কি? সুশৃঙ্খল ভাবে, সুশৃঙ্খল, সুশৃঙ্খল ভাবে, ভাবে শহরের পথে। কেন তাকে আমরা শহরে কবি বলছি? কারণ নগর কেন্দ্রিক কথা, নগর কেন্দ্রিক, কেন্দ্রিক কথা আমরা এখানে পেলাম। তাহলে এবার দেখো, আবার ফুটেছে দেখো কৃষ্ণচূড়া থরে থরে শহরের পথে কেমন নিবিড় হয়ে। কথাটার অর্থ তোমরা কি বুঝতে পারছো? কথাটার অর্থ তোমরা কি বুঝতে পারছো? একটু আমাকে বলো তো, একটু আমাকে বলো তো। বোঝা গেছে যে দেখো, 1952 সালেও এমন একটা আন্দোলন হয়েছিল, এমন একটা অস্থিতিশীল অবস্থা বিরাজ করতেছিল। ঠিক 1969-এ এসেও আমাদের অবস্থা ঠিক আগের মতোই হয়ে আছে। তার মানে এতটুক পর্যন্ত, এতটুক পর্যন্ত আমরা কি পাইলাম? একটা অস্থিতিশীল পরিবেশের কথা পাইলাম। কি হচ্ছিল তখন দেশে, বোঝা গেছে? আর এই যে থরে বিথরে, সরি থরে থরে, আরেকটা শব্দ আছে থরে বিথরে। দেখো, একটা লাইন আছে 253 নম্বর পেজ, সোনার তরী কবিতা। কত নাম্বার লাইন বলাটা মুশকিল, বাট লাইনটা হচ্ছে 34, 35, 36 নাম্বার লাইনটা দেখবা, 6 নাম্বার প্যারায়। 6 নাম্বার না, 5 নাম্বার প্যারা, 5, 5, 7, 6, 7, 42, 5 নাম্বার প্যারায় দেখবা। এতকাল নদী কূলে যাহা লয়ে ছিনু ভুলে সকলই দিলাম তুলে থরে বিথরে, থরে বিথরে। দেখবা 5 নাম্বার প্যারার 5 নাম্বার লাইন, না 6 নাম্বার লাইন, 5 নাম্বার প্যারার 6 নাম্বার লাইন, সেক্ষেত্রে লাইন নাম্বার 35 হয়, 35 নাম্বার লাইন। ঠিক আছে, এতকাল নদী কূলে যাহা লয়ে ছিনু ভুলে, যে এতকাল নদীর কূলে যা কিছু আমি নিয়ে ভুলেছিলাম পুরা দুনিয়াটা, সকলই দিলাম তুলে, যে সবই তুলে দিলাম। কিভাবে? থরে বিথরে। ওইখানে বাবা থরে বিথরে, তার মানে 253 নাম্বার পেজে থরে বিথরে এই শব্দটা পাবা, থরে বিথরে, যার অর্থ একই, সুশৃঙ্খল ভাবে। কেন এই কবিতার সাথে ওই কবিতার লাইন মিলায় পড়ায় জানো? অফলাইনে পড়াইতে গেলে কিছু কিছু পোলাপাই না শব্দ বলি, ওদেরকে বলি উৎকণ্ঠা, ওরা কয় কি? আমার মেজাজটা হয়ে যায় গরম, বাংলা শব্দই চিনে না। উৎকণ্ঠা, ভাই উৎকণ্ঠা বানান কি? ভাই উত্ত কোন ত, খণ্ডত্ব কি? মেজাজটা তখন গরম হয়ে যায়। বুঝতে পারছো? এই কারণে বাংলা বইয়ের সাথে যদি তোমার রিলেশনটা ভালো থাকে তবে ভালো হবে।
তুমি যদি এখন সকিনা জরিনার সাথে রিলেশন জমাট করতে চাও তাহলে হবে না। রিলেশনটা এখন এই তুমি হচ্ছে ইয়ের সাথে জমাট করো, বইয়ের সাথে। তাইলে জীবনে জরিনা আসবে না, কারিনা আসবে। বুঝতে পারছো? এবার আসো। আবার ফুটেছে দেখো কৃষ্ণচূড়া থরে থরে, শহরের পথে কেমন নিবিড় হয়ে। কৃষ্ণচূড়া আমাদের চেতনার প্রতীক। কৃষ্ণচূড়াটা আমাদের চেতনার প্রতীক। চেতনা একটু পরেই বাবা, একটু পরেই বাবা। দেখো তিনি বলতেছে, কখনো মিছিলে বা একা হেঁটে যেতে যেতে মনে হয় ওরা ফুল নয়, ওরা শহীদের ঝলকিত রক্তের বুদবুদ, স্মৃতিগন্ধে ভরপুর। মানে তখনকার মানুষেরা আন্দোলনটা কিভাবে করছিল দেখো। এই যে আন্দোলনের ধরনটা আমরা জানতে পারলাম। আন্দোলনের ধরন, আন্দোলনের ধরন কিরকম ছিল? যে কখনো মিছিলে, যে কখনো দলবদ্ধ ভাবে। কিভাবে? দলবদ্ধ ভাবে। কখনো দলবদ্ধ ভাবে বা একা হেঁটে যেতে যেতে মনে হয় ওরা তো ফুল না। ওই 21-এর কৃষ্ণচূড়ার দিকে তাকাইলে মনে হয় ওরা ফুল না, ওরা শহীদের ঝলকিত। ঝলকিত মানে কি জানো? ঝলকিত মানে স্পার্ক। স্পার্ক কথাটা শুনছো? স্পার্ক, হ্যাঁ, স্পার্ক, ঝলকিত রক্তের বুদবুদ। বুদবুদ মানে তো তোমরা সায়েন্সের স্টুডেন্ট জানোই। মনে হইতো যে ওরা তাজা রক্ত। কিরকম? তাজা রক্ত। কেন তাজা রক্ত বলতেছে জানো? শহীদ, কোন শহীদ? এই যে ভাষা শহীদ, ভাষা শহীদ। ওরা কি? ভাষা শহীদ। ঠিক আছে, হ্যাঁ, ভাষা শহীদ, শহীদ। মানে সেম ফেব্রুয়ারি মাসে আমরা একটা আন্দোলন দেখছিলাম, আবার ফেব্রুয়ারি মাসে একই প্রকার আন্দোলন। এই গাছগুলোর দিকে তাকাইলে মনে হয় আমার ভাইদের রক্ত এখনো শুকায়নি, অথচ আমরা আবার আরেকটা আন্দোলনের দিকে যাচ্ছি। কি খারাপ অবস্থা! দেখো, শহীদের ঝলকিত রক্তের বুদবুদ, স্মৃতিগন্ধে ভরপুর। যে আমাদের স্মৃতিতে, আমাদের স্মৃতিতে এখনো, এখনো তারা, এখনো তারা কি? জীবিত। এখনো তারা জীবিত। কারা? ভাষা শহীদেরা। ভাষা শহীদেরা। ভাষা শহীদেরা। বলো এতটুকু বুঝা গেছে কিনা? এই যে প্রথম প্যারাটুকু আমি তোমাদেরকে বুঝাইতে পারছি কিনা একটু বলো তো। বলো, বলো, বলো। ওকে, এবার একটু খেয়াল করো। 21-এর কৃষ্ণচূড়া আমাদের চেতনারই রং। চেতনা মানে কি? অনুপ্রেরণা। অনুপ্রেরণা। আর এই প্রশ্নটা ক, এই প্রশ্নটা এমসিকিউ, এই প্রশ্নটা ভার্সিটি অ্যাডমিশনে পাবাই। ভার্সিটি অ্যাডমিশনে তোমরা পাবাই যে 21-এর কৃষ্ণচূড়া আমাদের চেতনারই রং। চেতনা মানে কি? অনুপ্রেরণা, আমাদেরকে উজ্জীবিত করে। আমাদেরকে কি করে? আমাদেরকে উজ্জীবিত করে। উজ্জীবিত, আমাদেরকে উজ্জীবিত করে। বোঝা গেছে? আমাদেরকে অনুপ্রেরণা দেয় 21-এর কৃষ্ণচূড়া। ওই যে রেইনকোটে মনে আছে নুরুল হুদাকে বলছিল, নুরুল হুদা বলছিল যে শহীদ মিনার হচ্ছে পাকিস্তানের শরীরের কাটা, এগুলাকে সরাই ফেলতে হবে। কারণ আমরা অনুপ্রেরণা যদি না পাই তাহলে তো আমরা ডিমোটিভেট থাকবো, আমাদেরকে তো মোটিভেশন দেওয়া যাবে না। এই কারণে তাহলে প্রথম প্যারাটা হয়ে গেল। দেখো এবার বলতেছে, ভালো মতো একটু বুঝো কিন্তু, হ্যাঁ। এই রঙের, এই রং কোন রং? এই যে অনুপ্রেরণা। শুধুমাত্র অনুপ্রেরণাই কিন্তু তখন ছিল না। অনুপ্রের, দেখো বোর্ডের অবস্থা আবার খারাপ হয়ে গেছে। দেখো এই রঙের বিপরীতে আছে অন্য রং। এই রং বলতে বুঝাইছে অনুপ্রেরণাকে। অনুপ্রেরণা। অনুপ্রেরণার এই কালারের বিপরীতে আছে অন্য কালার। এই কালারটা কি? আমাদের অনুপ্রেরণা দেয় না, আমাদেরকে বরাবর, আমাদেরকে বরাবর ডিমোটিভেট করে। ডিমোটিভেট
করে। হ্যাঁ, আমাদেরকে কি করে? ডিমোটিভেট করে। এই রংটা, যেই রংটা অন্য রং বলছে, কারণ যে রং লাগে না ভালো চোখে, এই রংটা আমাদেরকে ভালো লাগে না। যে রং সন্ত্রাস আনে, অর্থাৎ কি, খুনের রং। প্রাত্যহিকতায়, প্রাত্যহিকতায় মানে কি, ডেইলি লাইফে, ডেইলি লাইফে, ডেইলি লাইফে আমাদের মধ্যে সকাল সন্ধ্যায় এখন সে রঙে ছেয়ে গেছে পথঘাট, সারা দেশ প্রান্তর। এখন এই ডিমোটিভেশনের কালারটাই চারিদিকে ছড়াই গেছে ঘাতকের অশুভ আস্তানায়। আস্তানা মানে কি জানো? আস্তানা মানে অস্থায়ী, অস্থায়ী নিবাস, অস্থায়ী নিবাস। এই যে ঘাতকের অশুভ আস্তানা বলতে কি বুঝাইছে মনে আছে? নুরুল হুদার সেই কলেজটার কথা। তোমাদের কি নুরুল হুদার নুরুল হুদার কলেজের কথা মনে আছে? কলেজের কথা, যেখানে হানাদার বাহিনীরা তাদের আস্তানা করছিল। এরকম এই সময়টা দেখো, এইখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত তৎকালীন 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 দেশের দেশের অবস্থার কথা উল্লেখ করা হয়েছে। অবস্থার কথা, যে এখন পথে প্রান্তরে মানুষ আর সেফ নাই। পথে প্রান্তরে কি ভরে গেছে? এই ঘাতকের অশুভ আস্তানা ভরে গেছে। ঘাতকের অশুভ আস্তানা অ্যাভেলেবল। তারা কি করতেছে? মানুষকে নিয়ে যেতেছে, আমাদের অনুপ্রেরণা ভুলাই দিয়ে আমাদেরকে মারতেছে ওই অশুভ আস্তানায়। একটু পরে আমরা টের পাবো ওই অশুভ আস্তানায় কি হয়। দেখো, এখন অশুভ আস্তানায় কি হয় সেটা আমরা টের পাবো। দেখো, এইখান থেকে এই যে তৃতীয় প্যারা, অঘোষিত তৃতীয় প্যারা, এখানে আমরা জানতে পারবো, এখানে আমরা জানতে পারবো জানতে পারবো যে জানতে পারবো যে অশুভ অশুভ আস্তানায় আস্তানায় কি ঘটে, কি হয়। দেখো, এই প্যারাতে প্রথম প্যারায় আমরা জানছিলাম দেশের অবস্থা, দ্বিতীয় প্যারায় আমরা জানছিলাম রাস্তাঘাটে অশুভ আস্তানা ভরে গেছে, তৃতীয় প্যারায় আমরা কি পাইলাম? দেখো, আমি আর আমার মতো বহু লোক। কারা এরা? এরা হচ্ছে সাধারণ মানুষ। এরা হচ্ছে সাধারণ মানুষ। আমি এবং আমার মতোই বহু লোক রাত্রি দিন, মানে দিন রাত, রাত্রি দিন মানে কি, দিন রাত, দিন রাত কি হচ্ছে, ভুলণ্ঠিত মানে কি, মাটিতে গড়াগড়ি খাওয়া, মাটিতে গড়াগড়ি খাওয়া। তারা মাটিতে গড়াগড়ি খাচ্ছে। কোথায়? ঘাতক, ঘাতক মানে কি, খুনে, ঘাতক মানে কি, খুনেদের অশুভ আস্তানায়। হ্যাঁ, রাত্রি দিন গড়াগড়ি খাচ্ছে মাটিতে। এই গড়াগড়ি খেতে খেতে তাদের অবস্থাটা কি হয়েছে খেয়াল করো। কেউ মারা গেছে, কেউ মরা মানে কেউ মারা গেছে, মারা গেছে। কেউ বা আধ মরা মানে কি, কেউ বা আবার মৃত প্রায়। তাদের অত্যাচার সইতে না পেরে কেউ মরে গেছে, কেউ আবার মৃত পায়। কেউ বা ভীষণ জেদি দারুণ বিপ্লবে ফেটে পড়ে। তাকে প্রতিবাদী কবি কেন বললাম? এই কারণে বললাম প্রতিবাদী কবি, তাকে বলতেছি এই কারণে, কারণ তার লেখায় বলা আছে কেউ বা ভীষণ জেদি, ভীষণ লেভেলের প্রতিবাদ করতেছে, অর্থাৎ মাথা নত করছে না, মাথা নত করছে না, দারুণ বিপ্লবে ফেটে পড়তেছে তারা ওদের সামনে। চারিদিকে মানবিক বাগান, কোমল বন হচ্ছে তছনছ। মানবিক বাগান বলতে বুঝাইছে মনুষ্যত্ব, মনুষ্যত্ব, হ্যাঁ মনুষ্যত্ব। আচ্ছা, মানবিক বাগান বলতে বুঝাইছে মনুষ্যত্ব, এবং কোমল বন বলতে আমাদের পূর্ববঙ্গকে বোঝানো হচ্ছে, পূর্ববঙ্গ। লাইনটা ভালো মতো বোঝার চেষ্টা করো। বলতেছে এই যে আমাদের আস্তানায় নিয়ে যে তারা অত্যাচার করতেছে না, এই অত্যাচারের ফলে আমাদের মানবিক অবস্থা, মনুষ্যত্বটা তারা একদম নিকৃষ্ট বানাই ফেলাইতেছে, আমাদেরকে মাইরে ফেলতেছে, মনুষ্যত্ব নষ্ট করে দিতেছে মানুষে মানুষে, তারা যারে পাইতেছে তারা মারতেছে। এভাবে আমাদের কোমল বন, অর্থাৎ আমাদের পূর্ব বাংলাটা কি পদ্ম ফুলের বনের মতো কোমল বন, তারা কি করতেছে? তছনছ করতেছে। তছনছ কথাটার অর্থ হচ্ছে তারা ধ্বংস করছে, ধ্বংস করছে। বলো বুঝছো কিনা? এতটুকু বুঝছো কিনা? এতটুকু বুঝা গেছে? কি বুঝা যায় নাই? দেখো এখানে কি বলছে, মানবিক বাগান মানে কি, মানবীয় জগৎ,
হ্যাঁ, মানবীয় জগৎ মানে কি? মানবীয় জগৎ মানে ন্যায় বা অন্যায়, অন্যায় এর প্রপার জাজমেন্ট যেখানে হয়, প্রপার কি জাজমেন্ট, জাজমেন্ট যেখানে হয়। হ্যাঁ, এবার কি বলছে? কোমল বন অর্থাৎ পদ্ম বন। কবি মানসিকতা সুন্দর ও কল্যাণের জগৎ বোঝাতে কোমল বন প্রতীকটি ব্যবহার করা হয়েছে। আর এই প্রতীকটা হচ্ছে আমাদের পূর্ববঙ্গ, পূর্ববঙ্গ, যেটা খুব সুন্দর কল্যাণের জগৎ তারা কি করতেছে? নষ্ট বা তছনছ করতেছে। বলো এতটুকু বুঝছো কিনা? দেখছো, আমি কিন্তু তোমাদেরকে বইয়ের উপর নির্ভরশীল বানাচ্ছি, গাইড টেস্ট পেপারের উপর নির্ভরশীল এখনই হওয়া যাবে না। ঠিক আছে, এবার বলো। কিরে, আমার ক্লাসটা গেল কই? আমি তো খুঁজে পাই না। দাঁড়া একটু নিচে বসি, কমেন্ট করি কিছুক্ষণ। আমি কিন্তু তুলনামূলক কমেন্ট কম করি, হয়তো বা বুঝতে পারছো তোমরা। আহ তাজ ভাই আছে, সিফাত লেখছে বুঝতে পারছি। তুমি বুঝতে পারছো? ঠিক আছে, তুমি বুঝতে পারছো বলে তোমাকে ধন্যবাদ। ওকে ফাইন। এইবার দেখো, এইবার খেয়াল করো, দেখো। তো আমাদের এখন কি করতে হবে? আমরা কি এখন বসে বসে মার খাবো বলো তো? বসে বসে, হ্যাঁ বসে বসে আমরা কি এখন মার খাবো, মায়ের খাবো? হ্যাঁ, তা কি হতে পারে? তোমরা একটু বলো তো। এখন এখানে দেখলাম ওরা মারতেছে আমাদেরকে, তো আমাদের এখন কি করতে হবে? এখন আমাদের প্রতিবাদ করতে হবে। এখন আমাদের আমাদের কোথায় নামতে হবে? এখন আমাদের রাস্তায় নামতে হবে, রাস্তায় নামতে হবে। এখন আমাদের রাস্তায় নামতে হবে। কি করতে? আন্দোলন করতে। আন্দোলন, আন্দোলন বা অধিকার আদায় করতে নামতে হবে। অধিকার আদায়। ঠিক আছে, চলো এবার দেখো অধিকার আদায় করতে আমরা কিভাবে নাম। তাই বুঝি 1969-এও আবার সালাম নামে রাজপথে। তাইলে এই যে আব্দুস সালাম, তাই না, ভাষা শহীদ সালাম, ইনি তো ভাষা শহীদ, ইনি তো মারা গেছে, ইনি তো মারা গেছে। আর সালাম শব্দটা 4 বার পাওয়া যায়, টোটাল 4 বার। হ্যাঁ, আচ্ছা, আমরা সালামকে কিভাবে রাস্তায় পাচ্ছি? ইনি কিন্তু সালাম না। বলতেছে তাই বুঝি আবার সালাম নামে রাজপথে, মানে কি? যারা অধিকার সচেতন মানুষ, অধি অধিকার সচেতন মানুষ, যারা কি? যারা অধিকার সচেতন মানুষ, হ্যাঁ, যারা সালামের প্রতিনিধিত্ব করে, সালামের প্রতিনিধিত্ব প্রতিনিধিত্ব করে, তাদেরকে বলতেছে। সালাম তো আর আসবে না, সে কি শূন্যে তোলে ফ্ল্যাগ। ফ্ল্যাগ মানে কি? পতাকা, পতাকা। শূন্যে মানে কি? বাতাসে, বাতাসে। মানে আন্দোলন করার টাইমে ব্যানার ফেস্টুন কিংবা পতাকা নিয়ে রাস্তায় যেভাবে নামে, তো বলতেছে সালামের প্রতিনিধিত্বকারী অধিকার সচেতন যে সকল মানুষ 1969-এ আছে, যারা 52 সালের মতো করেই রাস্তায় নামতেছে, তখনও ভাষা ছিনে আনছি আমরা, এখনো আমরা আমাদের অধিকার ছিনে আনবো। বলতেছে দেখো, বরকত বুক পাতে ঘাতকের থাবার সম্মুখে, মানে কি? সামনে, সামনে। আচ্ছা, বরকত বুক পাতে, কিছু কিছু মানুষ থাকে না যারা মিছিলে সামনে থেকে নেতৃত্ব দেয়, তারা কি করে? সামনে থেকে, সামনে থেকে নেতৃত্ব, নেতৃত্ব দেন। তো এরকম কিছু অধিকার সচেতন মানুষের ভিতরে আছে বরকত। আর বরকত নামটা এই গল্পে তুমি পাবা হচ্ছে 2 বার, 2 বার। ঠিক আছে, ঘাতকের সভা সম্মুখে, সামনে থেকে। যারা সামনে থাকে তারাই তো মায়ের খায়, গুলি খায়। এবার বলতেছে দেখো, সালামের চোখে আজ আলোচিত ঢাকা।